এবারে যদি আরেকজন যে প্রার্থী আছেন 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে চেয়ারম্যান এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র যে দাখিল করা হয়েছে তার বিষয়ে যদি একটু জানতে চাই। 1980 সালে তিনি বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, কিন্তু এখন এটা আসলে কথা সমালোচনা আছে যে তিনি একজন মুক্তিযোদ্ধা। যেহেতু প্রার্থী দেওয়ার পরই এই সমালোচনাটা আবার নতুন করে এসেছে, সেটি হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা, তারপরও কেন যোগ দিয়েছেন স্বাধীনতা বিরোধী দল জামায়াত? তিনি রাষ্ট্রপতি হয়েছেন যে দলের প্রার্থীর বিরুদ্ধে, সেই দলের সাথে যে আমাদের তো দীর্ঘদিনের ঐক্য ছিল। 10 দলীয় ঐক্যজোট চলেছে এবং 10 দলীয় ঐক্যজোট সরকার গঠন করলে একসাথে তারা ক্ষমতা শেয়ার করতেন, এগুলো সব জানা কথা, সবাই জানে। এখন কর্নেল অলি মনে করেন, উনি যোগ দেওয়ার পরে যখন এগুলো প্রশ্ন উঠেছে তখন উনি মনে করেছেন, ওনার স্টেটমেন্ট আমি যেটা পেপারে পড়েছি, এই এতগুলো বছর পরে এই প্রশ্ন আর তোলার খুব কোনো মানে নেই, কারণ অলরেডি 56 বছর পার হয়ে গেছে। আজকে যার প্রথম ভোট দেওয়ার বয়স হয়েছে, হয়তো তিনি মানে তার বুদ্ধি বয়সে কোনোদিন জামাত বা ইত্যাদির ভূমিকা সম্পর্কে কিছু জানেনি না, কোনো কিছু দেখেনি। মানে যেরকম ধরেন মুক্তিযুদ্ধের ব্যাপারে আমার চেতনা যেরকম প্রখর এখনো আমার চেতনা যেরকম ঘা দেয়, কী কী হয়েছে দেখেছি। কিন্তু যার বয়স এখন 23 কিংবা যার বয়স 25 বা ইভেন 35, তার চেতনাতে এরকম করে ঘা দেয় না। উনি এই জন্য মনে করেছেন যে ওই বিষয়টা নিয়ে আসা এখানে কোনো মানে নেই। তাছাড়া জামাত ইসলাম একটা ডিসিপ্লিন পার্টি। জামাত ইসলাম যেরকম করে নিজেকে সংঘবদ্ধ করবার চেষ্টা করেছে, তারই রেজাল্ট তো এত বছর পরে তারা এতগুলো সিট পেয়ে সংসদে জিতেছে। আমি তাদেরকে প্রশংসা করবার জন্য বলছি না, আমি বলছি যে ইতিহাসটা কি বলছে। আজকে সংসদে বিএনপি, বিরোধী দলে জামাত ইসলাম, দ্যাট ইজ দি রিয়েলিটি। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু তবু এটা আমি দেখছি, এটা আমি সহ্য করছি, এটা মেনে নিচ্ছি, আমার কাছে বিকল্প নাই। তো তাই যদি হয়, তাহলে কর্নেল অলির মতো একজন লোক যদি মনে করেন যে আমি তো বিএনপির অলমোস্ট একটা ক্রিয়েটার ছিলাম, প্রেসিডেন্ট উনি যেরকম করে বলেন প্রেসিডেন্ট জিয়ার পরে বিএনপির কারো নাম যদি না হয় তাহলে সেটা আমার নাম নেওয়া উচিত। সেই লোক বিএনপি ছেড়ে বিএনপিরই প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের সাপোর্ট দিয়ে। এইটা বিএনপিকেও যেরকম ভাবার উচিত, বিএনপি বলবে সেই সম্পর্কে তারা কী ভাবে, এবং একইভাবে আমি বলবো সমস্ত মানুষেরও ভাবা উচিত যে এই রকম করেই আমরা ইতিহাসের বিশ্লেষণ করবো কিনা, মূল্যায়ন করবো কিনা। এটা দায়টা ইতিহাসের, দায়টা সমস্ত রাজনীতিবিদদের। জি, আপনাকে ধন্যবাদ মোহাম্মদ হারুনুর রশিদ। 2011 সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে মহাসচিব নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ক্রান্তি লগ্নে তিনি হাল ধরেছিলেন, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে ছিলেন কিংবা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বাইরে ছিলেন। এই সময় দলের মনোবল চাঙ্গা রেখে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনি বিএনপির একজন নেতা হিসেবে তাকে খুব কাছ থেকে দেখেছেন, দলের একজন নেতা হিসেবে মির্জা ফখরুলকে আপনার দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ আজকের চ্যানেল ওয়ানের আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে উপস্থিত সহ-আলোচকবৃন্দ এবং সকল দর্শক শ্রোতাদের অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আলোচ্য বিষয় করেছেন কঠিন কথা সহজে বলার অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির সামনে যে নির্বাচন হতে যাচ্ছে বিষয়কে নিয়ে নির্ধারণ করেছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে খুব আলোচিত ব্যক্তিত্ব, এই কারণে যে উনি একটা কঠিন সময় বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলের আপনার নেতৃত্ব দিয়েছেন, যখন পার্টির চেয়ারম্যান কারারুদ্ধ, পার্টির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান দেশের বাইরে নির্বাসনে, এবং একটি ফ্যাসিবাদী শাসন দেশে যখন একটা চরম মানে উৎকর্ষ লাভ করেছে, সেই সময় উনি বিএনপির মতো একটি বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী একটা দলের উনি নেতৃত্ব দিয়েছেন। উনি কারাবরণ করেছেন মিথ্যা বহু মামলায়, এবং উনি এক্ষেত্রে দমেন নাই। এবং নিঃসন্দেহ দলের আমাদের তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত একজন বলবো যে অত্যন্ত সম্মানিত এবং সাধারণ মানুষ, সাধারণ দলের নেতাকর্মী সমর্থকদের সাথে ওনার কথাবার্তা, ওঠা বসা, মেলামেশাটা খুবই সাধারণ। আমার সাথে ওনার পরিচয় প্রায় বলা যায় প্রায় গত লাস্ট 30 বছর আগে, 1996 সালের পর ওনার সঙ্গে আমার পরিচয় হয়। উনি 2001 সালে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তারপরে তো আপনার যেটা মান্না ভাই বললো, ইতিহাস সে একই ইতিহাস। তো সুতরাং দলের শীর্ষ নেতৃত্ব বা আমাদের দলের শীর্ষ নীতি নির্ধারণী ফোরাম আগামী রাষ্ট্রপতি হিসাবে ওনাকে মনোনয়ন দিয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এটাকে অভিনন্দন জানাই। সময়ের ব্যাপার এখন আপনার আগামী 20 তারিখে মনে হয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা জাস্ট একটা আপনার আমি বলবো যে আপনার আমাদের যে সাংবিধানিক ধারাবাহিকতার যে বিধানগুলো রয়েছে দীর্ঘ 35 বছর পর, তার কারণ এখানে
বিএনপি পার্লামেন্টে মেজরিটি, 2/3 মেজরিটি। সুতরাং এখানে যা সময়ের ব্যাপার এখন, শুধু জাস্ট নির্বাচনী ফলাফল ঘোষণা করা। সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে উনি নির্বাচনের পর জাস্ট আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উনি শপথ গ্রহণ করবে। জি, তো এইখানে আপনার রাষ্ট্রপতি হিসাবে আমাদের যেহেতু সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা মান্না ভাই বলল যে আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এখানে রাষ্ট্রপতির যে আমাদের সাংবিধানিক বর্তমান যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কয়েকটা বিষয় ছাড়া সকল বিষয়ই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ক্রমে উনি সিদ্ধান্ত গ্রহণ করেন। ওইটাতে আসবো আমরা। জি, জিয়াউর রহমানের হাত ধরেই অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের রাজনীতিতে প্রবেশ। 1991 থেকে 2001 সাল পর্যন্ত টানা 4 বার তিনি বিএনপির টিকেটে এমপি হয়েছেন। বিএনপি থেকে বেরিয়ে 2006 সালে তার নেতৃত্বে এলডিপি গঠন করা হয়। 4 বার এমপি হবার পরও কর্নেল অলির সঙ্গে বিএনপির কোনো মতবিরোধের কারণ আছে কিনা, কারণটা থাকলে আমি ব্যক্তিগতভাবে জনাব অলি আহমেদকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতাম। আমার 80 দশকের ছাত্র রাজনীতির সময় উনি আমাদের একটা বলবো যে দর্শন ছিল। তার কারণ উনি একজন মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিকভাবে উনি আপনার স্বাধীনতা বিরোধী শক্তির কঠোর বিরুদ্ধাচারণকারী ব্যক্তি ছিলেন, দলের অভ্যন্তরে প্রকাশ্য সমস্ত ক্ষেত্রেই। এবং আপনার 1991 সালে উনি বিএনপি যখন ক্ষমতায় আসে, সেই সময় উনি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। এবং ওনার সাথে দলের যে বিরোধটা তৈরি হয় সেটা ইতিমধ্যেই আপনারা জানেন, গণমাধ্যমে এসছে যে উনি ওনার নির্বাচনী এলাকা সহ 2টো আসনের নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন। সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে জামাতের জোট ছিল, সেই ক্ষেত্রে নিজ বিরোধের তৈরি হয়। এবং পরবর্তীতে উনি দল ত্যাগ করে আপনার এলডিপি গঠন করেন। এলডিপি গঠন করে আপনার আমি বলবো যে 111-এর কুশীলবও ছিলেন উনি। আপনার বাংলাদেশে যে গণতান্ত্রিক যাত্রাপথে যে বড় ধরনের একটা ধাক্কা বা হোঁচট খেয়েছিল আমার 111-এর মধ্য দিয়ে, তারও কুশীলবের মধ্যে উনি একজন আমি মনে করি। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে উনি আমার 80 দশকের ছাত্র জীবনে উনি আমার অনেকগুলো প্রোগ্রামে বিভিন্ন জায়গায়, ছাত্র সংসদ নির্বাচন, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা পর্যায়ে বিভিন্ন সম্মেলন, বিভিন্ন অনুষ্ঠানে উনি চিফ গেস্ট হয়ে গিয়েছেন। কিন্তু এখন উনি যে রাজনৈতিক দর্শনের সাথে আজকে সম্পৃক্ত হয়েছেন, এটা যায় না, কোনোভাবে মিলে না, এটা কোনোভাবেই মেলে না। 1971 সালে যে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, সেটা যুদ্ধটা কার সাথে হয়েছে? তাদের সাথেই হয়েছে যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের সঙ্গে কিন্তু উনি যুদ্ধ করেছেন। সুতরাং আমি সরাসরি বলবো যে 71-এ যাদের সঙ্গে উনি সরাসরি শত্রুপক্ষ হিসেবে যুদ্ধ করলেন, এখন শত্রুর সাথে উনি মিত্রতা করেছেন। এবং মিত্রতা শুধু নয়, এখানে জামাতকে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা চরিত্র, যে জামাতের মতো রাজনৈতিক দল সেখানে মুক্তিযোদ্ধা, যে এখানে নির্বাচনে কিন্তু একটা আপনার জাস্ট এখানে দেখা যাচ্ছে নির্বাচনে তাদের কত 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 ভোট কয়টা আছে, নির্বাচন নামমাত্র একটা নির্বাচন হবে আপনার এখানে। বিএনপির প্রার্থী নিশ্চিন্তে আপনার বিজয় লাভ করবে, যে কারণে গত 35 বছর আপনার যে সরকারি দল যারা নির্বাচনের প্রার্থী ছিল, নির্বাচন হয় নাই। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে অলি আহমেদকে আমি এর চেয়ে বেশি কিছু বিশ্লেষণ করতে চাই না, কারণ উনি আমাদের মুরব্বী মানুষ। বাংলাদেশের রাজনীতিতে যে আপনার বলবো যে এই সমস্ত ব্যক্তিত্বের কারণে, এই সমস্ত ঘটনাগুলির কারণে কিন্তু জনগণের কাছে রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে, এটা নিঃসন্দেহে আমি বলবো। তো সুতরাং আমরা যারা রাজনীতির শীর্ষ নেতৃত্বে আছি, আমাদের শুধু চাওয়া পাওয়ার ক্ষেত্রেই রাজনৈতিক নীতি, নৈতিকতা সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই ধরনের পদক্ষেপ, এটা জনগণ কিন্তু ভালোভাবে নেয় না। আমি মনে করি এটা কোনো অবস্থাতেই জনগণ এই সমস্ত পদক্ষেপকে সহজভাবে গ্রহণ করবে না। জি, মোহাম্মদ হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হক, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। জনাব মির্জা ফখরুলকে রাজনীতিবিদ হিসেবে কেমন দেখছেন, আর সেই সাথে আপনিও কি একমত, যেমনটা মোহাম্মদ হারুনুর রশিদ বলছিলেন যে যেই রাজনৈতিক দর্শনের সাথে আসলে তিনি অলি আহমেদ যুক্ত হয়েছেন, সেটি আসলে যায় না তার সাথে, বা আমরা যেটা বলি একজন মুক্তিযোদ্ধার, স্বাধীনতা বিরোধী যারা জামায়াতে ইসলামী জোটে যোগ দেওয়া জাতির জন্য দুর্ভাগ্যের বিষয় হিসেবেও দেখছেন কিনা, আপনি একমত কিনা? আমার আগে আমার শ্রদ্ধেয় মাহমুদুর রহমান মান্না ভাই, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং নেতা, তার মুখ থেকে কথা শুনেছেন। এবং একই সাথে আমাদের প্রাক্তন এমপি শ্রদ্ধেয় হারুন ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম। দুঃখজনক, নিতান্তই দুঃখ প্রকাশ করছি আমি এই কারণে যে স্বাধীনতার 56 বছরে পদার্পণ করলাম, এখনো আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, পরশ্রী কাতরতা এত বেশি, বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে, কিছু সংখ্যক রাজনীতিবিদদের মধ্যে, যেটা কখনো গ্রহণযোগ্য নয়। আপনি যাকে স্বাধীনতা বিরোধী বলছেন,
আদৌ কি এই 56 বছর পরে সেই দলে একজনও কি স্বাধীনতা বিরোধী আছে? সেটা ছিল পাকিস্তান জামাতি ইসলামী, আর এখন তো বাংলাদেশ জামাতি ইসলামী। আর সে সময় বিএনপির জন্ম হয়নি। আর যাকে আপনি স্বাধীনতা বিরোধী বলছেন তার সাথে অলি আহমেদ যোগদান করেন নাই। অলি আহমেদ জোটের একটা অংশ, যে অংশ ছিল বিএনপির দীর্ঘদিনের সহযাত্রী ছিল এই জামাত ইসলামী, বিএনপির সাথে মন্ত্রিত্ব করেছে, সরকারে অংশগ্রহণ করেছে। তখন কি স্বাধীনতা বিরোধী কথা বলেননি কেন? তখন বলেননি কেন? বেগম খালেদা জিয়া এমন কোনো কাজ করেননি যেটা দেশের বিরুদ্ধে যায়। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে আমরা আমাদের কোনো যোগ্য নেতাকে টিকে রাখতে পারিনি। আজকে আমাদের পরে স্বাধীন হয়ে বিশ্বের বিভিন্ন দেশ অনেক উন্নয়ন করেছে, দেশের সমৃদ্ধি করেছে, কিন্তু আমরা এই হিংসার ভিতর লুকিয়ে আছি। আমরা স্বাধীনতা বিরোধী কেন? এই কথাটা বলবেন, হুই স্বাধীনতা বিরোধী? ক্যান ইউ আইডেন্টিফাই এনিবডি হ্যাজ ফট এগেনস্ট কান্ট্রি? নোবডি ক্যান ফট। আজকের জেনারেশনটা ভাবে না, এটা বুঝে না, এটা আমরা ভুল পথে যাচ্ছি। আজকে যার সাথে আপনি ঘর করলেন তাকেই পরের দিন আপনি অপবাদ দিলেন, এটা সঠিক নয়। নেক্সট দেখুন, আমি দুইজন প্রার্থীকে ঘনিষ্ঠভাবে চিনি এবং তাদের সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, আছে। যেমন কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদের জীবনী আমি লিখেছি। কর্নেল অলি আহমেদ, আপনি কিভাবে বললেন যে সে জামাতে যোগদান করেছে? সে জামাতে যোগদান করে নাই। জামাত 11 দলীয় জোটের একটা অংশ। সেটা কি কি ভুল করেছেন তিনি, কি অন্যায় করেছেন? বেগম খালেদা যদি করতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার পার্লামেন্ট, তার ক্যাবিনেটে সেই সময়ে কতজন মন্ত্রী রাজাকার ছিলেন সেটা আগে খুঁজতেন। তারা কি স্বাধীনতা বিরোধী ছিলেন? যখন জিয়াউর রহমানকে একটা প্রশ্ন করলেন একদিন সাংবাদিক, আপনি স্বাধীনতা বিরোধীকে শাহজিদুর রহমানকে কেন প্রধানমন্ত্রী করেছেন? আমি তো করিনি, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং পার্লামেন্ট মেম্বার হলে যে কাউকে আমি তাকে সেই পদ দিতে পারি, এই স্পষ্ট উত্তর ছিল। একইভাবে এই স্বাধীনতা বিরোধী এই তকমা, এই তকমা দিয়ে কথা বলতে বলতে ফেনা তুলে দেশটাকে আমরা রসা তুলে দিচ্ছি, দেশে হিংসার বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছি। এই শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে সর্বত্র এই হিংসা বিদ্বেষ দিয়ে কি রাষ্ট্র কখনো এগিয়ে যাবে? কি অর্জন করতে পারছেন? আজকে আমি যদি তাদের পক্ষে কথা বলি, আপনি আমাকেও রাজাকার বলবেন, আলপদে বলেন। হুই হ্যাজ টট দিস থিং? কে এটার বেনিফিশিয়ারি হচ্ছে? আজকের এই বেনিফিশিয়ারি হয়ে ভারত তাদের আধিপত্য বিস্তার করছে আমাদের উপরে। এবং মাহমুদুর রহমান ভাই আগেও যে সঠিক কথাটা বলছেন, এখনো বলছেন, আপনার এইভাবে মনের পরিবর্তন, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আজকে জেনজিরা বিপ্লব করেছে। আজকে আমি এখানে বসে আছি, হারুন ভাই বসে আছেন, কাদের জন্য? আজকে সরকার গঠন করেছে বিএনপি, কার জন্য, কিসের জন্য? তারেক রহমান দেশে আসছেন কি জন্য, কিভাবে আসতে পেরেছেন? উনি তো 5ই আগস্টের পরেও আসেননি, 1 বছর পরে, 1 বছরের বেশি সময় পরে দেশে এসেছেন। কি জন্য আসতে পেরেছেন? যদি এই বিপ্লব না হতো, এই গণ অভ্যুত্থান না হতো, আজকে আমরা এই আসনে বসে আজকে কথা বলতে পারতাম না। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। চ্যানেল 1 এর মতো এত সুসজ্জিত স্টুডিও পেতাম না, এত সুন্দর। আমি আজকে এসে আশ্চর্য হলাম, এত সুন্দরভাবে তারা স্টুডিও গড়ে তুলেছে। আই এম রিয়েলি অ্যামেজড। আমি তো সব স্টেশনেই গিয়েছি, বাট আজকে আই এম রিয়েলি অ্যামেজড দ্যাট ইউ হ্যাভ ইনভাইটেড মি। বাট আমি সত্যিকার অর্থে দেশপ্রেমের একটা উপরের থেকে আমি দেখতে পাই, একমাত্র রাজনীতিবিদরা বাংলাদেশের সবচেয়ে বেশি অসৎ। আজকে রাজনীতিবিদরা অসৎ হওয়ার কারণে, ম্যাক্সিমাম রাজনীতিবিদ অসৎ হওয়ার কারণে আজকে আমলাতন্ত্র দেশকে ঝেঁকে বসেছে। আমলাতন্ত্র দেশটাকে এমন ভাবে খেয়ে ফেলছে, আজকে আমলাতন্ত্রে যারা আমলা, তাদের সমযোগ্যতা মান কোনো রাজনীতিবিদ নাই। আমলাদেরকে পরিচালনা করার মতো, সচিবকে পরিচালনা করার মতো যোগ্যতা আজকে এমপিদের নাই। এবং কারা গিয়েছে? ম্যাক্সিমাম পার্লামেন্টে যারা গিয়েছে অসৎ পথে অর্জন করা অর্থ দিয়ে, তাদের সৎ উপার্জন নাই। পেশি শক্তি এবং অবৈধ অর্থের জোর দিয়ে তারা আজকে পার্লামেন্ট মেম্বার হয়েছে। যদি সত্যিকার অর্থে সমতলভাবে কোনো যদি হতো, আপনার ভোট হতো, তাহলে এই সমস্ত অসৎ রাজনীতিবিদরা কোনো আপনি নির্বাচিত হতে পারতেন না। তো সুতরাং আজকে শেষ কথা বলছি, আজকে অলি আহমদ এবং দুইজনের কথা বলেন, আজকে কেন এত বছর পরেও জুলাই সংস্কারের আগেই, জুলাই সংস্কারের কার্যক্রম বাস্তবায়ন করার পরে ইলেকশন হওয়া উচিত ছিল। জি, এই প্রসঙ্গে নিয়ে আসবো, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হক। আমি কিন্তু অলি আহমদ সম্বন্ধে আরেকটু কথা বলতে চাই। জি জি, বলেন। কর্নেল অলি ইজ নট ইন্ডিভিজুয়াল, ইজ এ ন্যাশনাল ফিগার। এন্ড তার যে কন্ট্রিবিউশন, আপনি যদি বলেন জিয়াউর রহমানের তা ছিলেন ডান হাতুনি, এবং উনি উদ্বুদ্ধ করেছিলেন জিয়াউর রহমানকে উই রিভোল্ট বলার জন্য। পাশে একমাত্র উনি ব্যক্তি ছিলেন যে স্যার আপনি উই রিভোল্ট বলেন, এবং উনি কিন্তু জিয়াউর রহমানের সাথে সর্বক্ষণ থেকে এই বিএনপিকে গঠন করে। আপনি সুতরাং আর হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ছিলেন বামপন্থী নেতা, বাইরের কাছ থেকে শুনেছেন, ছাত্র ইউনিয়ন করতেন। আজকে দুঃখজনক হলো সত্য, অনেক বামপন্থী যারা আছে বাংলাদেশে, তারা সত্যিকার অর্থে বাংলাদেশের চেয়ে ইন্ডিয়াকে ভালোবাসে বেশি।
আমি আমি নিচ্চক্ষে দেখেছি, তাদের সাথে মেলামেশা করে দেখেছি। তাদের বাংলাদেশে একটাই শত্রু, ইসলাম, ইসলামী আদর্শ। ইসলামী আদর্শের বিরুদ্ধে কথা বলতে পারলেই তাদের খুব আবেগ, তাদের মধ্যে শক্ত আবেগের সৃষ্টি হয়। এটা কখনো দেশের জন্য ভালো নয়। আপনি 93% মুসলমানের দেশে আপনি ইসলামের বিরোধিতা করবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, সে কখনো এই দেশের পক্ষে কথা হলো জি, না। মোহাম্মদ হারুন রশিদ, হারুন, আপনার কাছে একটু ছোট্ট করে 30 সেকেন্ডে জানতে চাই, এই প্রসঙ্গ ঘিরেই যেহেতু বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হক, বিএনপি যখন জোটে ছিল জামায়াতের সাথে, তখন আসলে এই স্বাধীনতা বিরোধী কেন তারা বলতো না, বা তখনও কি সোচ্চার ছিলেন যেমনটা এখন বলছিলেন, এই বিষয়ে আপনার প্রশ্ন, বা বিএনপির অজানা ছিল কিনা? আপনি খালি এইটা উত্তর দেন, তারপর আমি আমরা আসবো। দেওয়া সম্ভব না, জি। তার কারণ হক ভাই যে বিষয়গুলো অবতারণ আমার চাইতে উনি ব্যারিস্টার না কি বলার নাম আমাদের কর্নেল অলি আহমেদকে উনি আমার চাইতে তো ভালো বেশি চিনেন, কিন্তু আমি রাজনৈতিকভাবে ওনার সাথে প্রায় আমার 20 ইয়ার্সের বেশি চলাফেরা। সুতরাং উনি যে দর্শনে বিশ্বাস করতেন এবং উনি যে মাইন্ড সেট আপ নিয়ে চলাফেরা করতেন, তার সাথে এখন যায় না, তার সাথে যায় না। সেই জিনিসটা ওনাকে চিন্তা করতে হবে। আমি জামাত ইসলামের রাজনীতির বিরুদ্ধে, পক্ষে না বিপক্ষে, আমি সে কথা বলতে যাব না। জামাত ইসলাম আমার সাথে জোট ছিল, এটাও সত্য, কিন্তু এটার জন্য আমাকে সারা বাংলাদেশের একটা বিরাট অংশের কাছে তকমা নিতে হয়েছে। বিএনপি জামাত জোট, স্বাধীনতা বিরোধী জোট, এই জন্য কি বিএনপির ক্ষতি হয়েছিল? এখন এটা ছিল নির্বাচনী জোট, আমাদের রাজনৈতিক দর্শন এবং বিএনপির কি ক্ষতি হয়েছে? ভাই প্লিজ, আপনি যে কথাটা বলেছেন যে রাজনীতিবিদদেরকে সবচেয়ে অসৎ, আপনি বাংলাদেশে আমলাতন্ত্র বলেন, সেনাবাহিনী বলেন, অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ডে কাঠামোর মধ্যে যারা আছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কাঠামো কি এখনো মজবুত হয়েছে, মেরুদণ্ড সোজা হয়েছে? আপনি যদি আজকে আমলাতন্ত্রের সঙ্গে যারা জড়িত আছে তাদের যদি সম্পদের হিসাব নেন একেবারে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত, এখনো পর্যন্ত কি আপনারা নিতে পেরেছি আমরা? পারি নাই। তাহলে আপনি শুধুমাত্র রাজনীতিবিদদের আপনি রাজনীতির ব্যর্থতা বলতে পারেন, রাজনীতি বলতে আগে আসেন দায়িত্বে, তারপরে আপনি কথাগুলো বলেন। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের যে ইনস্টিটিউশনগুলো, আমাদের দুর্নীতি দমন কমিশন বলেন, আমাদের বিচার বিভাগ বলেন, আমাদের ব্যুরোক্রেসি বলেন, এগুলো আমরা এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি। নির্বাচন কমিশন বলেন, যে কারণে তো বাংলাদেশ বারবার হোঁচট খাচ্ছি, আমরা বারবার ধাক্কা খাচ্ছি। বাংলাদেশে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বা আমাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, আজকে আপনি বলেন যে পার্লামেন্টের সব 300 জন, তাহলে এখানে ইসলামিক দল তো আসে 77 জন এমপি, 70-80 জন এমপি, তাহলে তারা সবাই অসৎ? আপনি গোটা পার্লামেন্টকে তুলে বলেছেন। আমি সবাইকে বলি না, আপনি কাকে? অধিকাংশ রাজনীতিবিদ আপনি যেভাবে আমি প্রমাণ দিয়ে কথা বলবো, আমি প্রমাণ দিতে আপনি পার্লামেন্টের যারা আজকে সদস্য নির্বাচিত হয়েছে তাদেরকে আপনি সবাইকে অসৎ বলেন। না, সবাইকে অসৎ। আপনি ইন্ডিভিজুয়ালি তার নাম বাই নেমে বলতে হবে, এরা সৎ, এরা অসৎ। আপনি কিন্তু কোরআনের আয়াত দিয়ে কথা বলতেন। আমি কোরআনের আয়াত ভিন্ন জিনিস, কোরআনের আয়াত আপনার সবসময় সব জায়গায় বলা যায় না। তার কারণ আমি আমার জীবন ব্যবস্থা, আমার জীবন ধারণ, আমার সমস্ত কিছু, আমি একজন মুসলমান, আমি কোরআনকে আমি শীর্ষে রাখবো পার্লামেন্টে। আপনি কিন্তু একটা কথা বলি আপনাকে, আপনি যখন আমার সাথে ডিবেট করবেন, আপনি আজকে দেখেন একটা সাধারণ রিকশাওয়ালা বা একটা সাধারণ মানুষ দর্শন করছে, তার সেই ধরনের নিউজ আপনার ভাইরাল হচ্ছে না। কিন্তু যখন একটা মাদ্রাসায় বা একটা মসজিদের ইমাম বা একজন আপনার ওই লাইনের কেউ এই ধরনের কথা, সেটা কিন্তু বেশি ভাইরাল হচ্ছে। অবশ্যই। কারণটা হচ্ছে ওটা ইসলামের সাথে যায় না।